আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সংবিধানের কোন কোন টপিকগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে জিনিসটা তোমরা এখন লিখবা সেটা হচ্ছে যে সংবিধান পরিচিতি। সংবিধান পরিচিতি সংবিধান পরিচিতি মানে হচ্ছে যে সংবিধান জিনিসটা কি এই সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা আগে তোমরা নিতে হবে তোমাদেরকে। প্রথম বাক্যটি লেখো, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। প্রথম বাক্যে লেখো। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো, তাহলে প্রথম বাক্যটি হবে কি? প্রথম বাক্যটি লিখবা যে সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। প্রশ্ন কি হবে এটা আমি পরে বলছি, আগে তুমি লেখার দরকার, তুমি লিখতে থাকো। প্রশ্নটা তো 3-4 ভাবে হতে পারে। প্রশ্নকর্তা কিভাবে প্রশ্নটি করবে সেটা 3-4 ভাবে হতে পারে, আর তোমার তথ্যটি লেখার দরকার, তুমি লেখো। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এরপর দাঁড়িয়ে লেখো, একটি রাষ্ট্রে, এবং যেগুলো লেখা আছে এগুলো কিন্তু কোথাও নেই, তোমার 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 শীটেও নেই, বইও নেই, কোথাও নেই। তুমি যেটা লিখবা না পরে দাগাই নিবা তা কিন্তু হবে না। দেখো, একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, সংবিধান, তুমি যে 9টার ক্লাস ওটা রেডি করো কিন্তু। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, সংবিধান সকল আইনের ঊর্ধ্বে অবস্থান করে। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, সংবিধান সকল আইনের ঊর্ধ্বে অবস্থান করে। এ পর্যন্ত তোমরা থেমে যাও। তাহলে সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, সকল আইনের ঊর্ধ্বে সংবিধান অবস্থান করে। এরপরে দাঁড়িয়ে লেখো, সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা মূল দলিল ও বলা হয়। তাহলে আরেকটা তথ্য কি লিখবা? সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা মূল দলিলও বলা হয়। দেখো, আমি তোমাকে প্রশ্ন সিলেক্ট করে দিচ্ছি, কি প্রশ্ন তোমার পরীক্ষা আসতে পারে। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, সংবিধান সকল আইনের ঊর্ধ্বে অবস্থান করে। সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা মূল দলিলও বলা হয়। আচ্ছা, পরের বাক্যে লেখো, দাঁড়িয়ে দেখো, একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা থাকে সংবিধানে। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আচ্ছা, পড়ানোর প্রতি আগ্রহ জাগে। হ্যাঁ, রেহানুমা আফরোজ, থ্যাংক ইউ বোন। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা থাকে সংবিধানে। এরপরে তোমরা পরের বাক্যে লেখো, সংবিধানের আরেক নাম শাসনতন্ত্র। দ্বিতীয় বাক্যে লেখো, সংবিধানের আরেক নাম শাসনতন্ত্র। সংবিধানের আরেক নাম শাসনতন্ত্র। দেখো, সংবিধানের আরেক নাম বা অপর নাম শাসনতন্ত্র।
সংবিধানের অপর নাম কি? শাসনতন্ত্র। সংবিধানের অপর নাম শাসনতন্ত্র। এরপরে তথ্যটি লেখো তারি দিয়ে। পরের তথ্যটি লেখো। 3 নম্বর তথ্যটি, সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। দেখো, সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে সংবিধানের অপর নাম শাসনতন্ত্র। এরপর লেখো, সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন যেমন কি? তাহলে সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, পরিবর্তনীয় সংবিধান। সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। এগুলো আমি পরে বুঝিয়ে বলছি। সবার লেখা হয়ে গেলে আমাকে বলো যে হয়ে গেছে, আমি পরবর্তী বাক্যটি বলবো। সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। হয়েছে স্যার, ঠিক আছে রেনুমা। তাহলে এরপরে বাক্যটি লেখো। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হলো, দেখো সবাই লেখো, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হলো। কেউ কি বলতে পারবা পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আর সবচেয়ে বড় সংবিধান কোন দেশে? বলো তো দেখি, পারো কিনা? পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান লেখো আমেরিকার সংবিধান। হ্যাঁ, খুব সুন্দর বৃষ্টি, তুমি আনসার করেছো, সুন্দর, আমেরিকা। আর হচ্ছে সবচেয়ে বড় সংবিধান কোনটি বলো তো? বাহ, ভেরি গুড, অনেকে কমেন্ট করছো ভারতের সংবিধান। লেখো, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আমেরিকার সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার সংবিধান, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে ইউএস এর সংবিধান, আর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তো এতক্ষণ ধরে তোমরা যে তথ্যগুলো লিখলে, হ্যাঁ, গত ক্লাসের মতো লেকচার শিট ধরে তো পড়াবো একটু পরে। বোকায় তাসলিমা, তুমি একটু অপেক্ষা করো বোন, একটু পরে পড়াবো। আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি এগুলো লেকচার শিটের মধ্যে দেওয়া নেই, বুঝতে পারছো? নাইম কথা বুঝছো? নাইম, মোস্তফা, তোমরা বুঝছো? ভাই বুঝছো? যেগুলো তোমাদের নোট আকারে পড়াচ্ছি এগুলো শিটের মধ্যে দেওয়া নেই, এটা লেকচার শিটের মধ্যে দেওয়া নেই, এই জন্য তোমাদের লেখাচ্ছি। বুঝছো তাসলিমা, বুঝছো কিনা জিনিসটা? তোমাদের লেকচার শিট ধরে তো পড়াবো, বাট সংবিধানে তো বেসিক জিনিস তোমাদের জানতে হবে তো এটা। আচ্ছা, তাহলে সংবিধান সম্পর্কে বেসিক জিনিসটা তোমরা বুঝে গেছো। এবার তোমরা লিখবা পরের অংশ, যেটা লিখবা সেটা লেখো বাংলাদেশের সংবিধান। দেখো, বাংলাদেশের সংবিধান পরিচিতি, এটা হচ্ছে সংবিধানের বেসিক জিনিস। এটা হলো সংবিধানের বেসিক জিনিস। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলো। হ্যাঁ, সবাই একটু মিউট করে ফেলো, কথা বলো না, আমি তোমাদেরকে পরে কথা বলার সুযোগ দিচ্ছি। বাংলাদেশের সংবিধান, প্রথম তথ্যটি লেখো। বাংলাদেশের সংবিধানের নাম, দেখি তোমরা কমেন্ট করো তো পারো কিনা। তোমরা তো 11 গ্রেড থেকে 18 গ্রেডের প্রস্তুতি নিচ্ছ, এই ব্যাচে ততটুকু আমি জানি। তো 18 গ্রেডের যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে খুব বেশি ডিটেল জিজ্ঞাসা করবে না। হ্যাঁ ফাতেমা আক্তার, আমি সেটা তোমাকে আমি বলছি যে তোমরা আমাকে শুধু শিক্ষক হিসাবে না, আমাকে একজন এই লাইনে অন্তত দক্ষ এবং অভিজ্ঞ একজন মানুষ হিসাবে, প্লাস আমার উপর আস্থা রেখে তোমরা আমার উপর দায়িত্ব দিয়ে দাও। তোমাদের কোন তথ্যটি কাজে লাগবে, কোনটি আকাজে লাগবে সেটা আমি ভালো বুঝি। যেটা আমি তোমাদের লিখাচ্ছি সেটা লিখবা। তাহলে প্রথম তথ্যটি লেখো,
যে বাংলাদেশের সংবিধানের নাম কি। হ্যাঁ, 11 থেকে 20 গ্রেড পর্যন্ত খেয়াল করো। তো এই যে 20 গ্রেড যারা, তাদের এটা মাথার উপর দিয়ে চলে যাবে। 11 গ্রেড যারা, তাদের মাথার মধ্যে দিয়ে ঢুকবে। সবার জন্য এটা লাগবে না। কোনটা সবার জন্য লাগবে আমি সেভাবে পড়াচ্ছি। তোমরা একটু কমেন্ট না করে একটু জাস্ট এটা বলছি সেটা শুনো। ওই যে একজন একটা কমেন্ট করলে এতে করে দেখো কনসেন্ট্রেশন বের হয়ে পড়াতে পারলাম না, তোমরা একটা কমেন্ট করে বসলে তাসলিম। দেখো বাংলাদেশের সংবিধানের নাম, না তোমরা বুঝতে ভুল করছো, যে তোমরা বারবার কমেন্ট করতেছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের উত্তর হচ্ছে না, ঠিক আছে বুঝতে পারছি, ভেরি গুড। তোমরা ক্যারি অন চালিয়ে যাও, তোমরা লিখে যাচ্ছ, ভেরি গুড। দেখো বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এর বাইরে কোনো উত্তর হবে না। লেখো প্রত্যেকে, বাংলাদেশের সংবিধানের নাম, আমি লিখে দিচ্ছি, বাংলাদেশের সংবিধানের নাম কি? সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এবার দেখো তোমরা বুঝতে পারছো কি? তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, প্রত্যেকে একটু বুঝো, উল্টাপাল্টা কথা শুনো না, আগে বুঝো। মাঝে মাঝে আমার একটু মেজাজ গরম হয়ে যায় তোমাদের জন্য, বা তোমাদের ভালোর জন্য গরম হয়ে যায়। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? নাইম বুঝো কথাটা। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমি কি তোমাদের বোঝাতে পারছি? একটু কষ্ট করে আমাকে একটু কমেন্ট করো তো, তোমাদের বোঝাতে পারছি কিনা। একটা হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, মানে সংবিধান অনুযায়ী বাংলাদেশের নামটা কি। এই তো মহিউদ্দিন, কলিজা ঠান্ডা করে দিচ্ছ তোমরা, যে ইয়েস বলতেছো না, এটা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে আমি তোমাদের জন্য যে কঠিন পরিশ্রম করতেছি, আমি সফল হচ্ছি। তাহলে প্রশ্নটি হলো যে বাংলাদেশের সাংবিধানিক নাম, এর মানে হচ্ছে যে সংবিধানে বাংলাদেশের নামটা কিভাবে দেওয়া আছে। তাহলে সংবিধানে বাংলাদেশের নামটা বলা আছে যে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে এই উত্তরটা যদি তোমাকে নিতে হয়, তাহলে প্রশ্ন করতে হবে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশের যে সংবিধানটি আছে, এই সংবিধানটির নাম কি, তাহলে তুমি বলবা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। কি তাসলিমা ক্লিয়ার? কক্সবাজার ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার, এই তো ক্লিয়ার। হ্যাঁ, কারো কনফিউশন তাহলে কেটে যাবার কথা। দেখছো তোমাদেরকে কতটা আমি আন্তরিকতার সাথে পড়াই, একটা কথা 3-4 বার করে রিপিট করছি। আমি তো বলতে পারতাম যে বাবা একটা ভিডিও দেখে দিও, আমি চাই যে তোমরা চাকরিটি পাও। তাহলে বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানের প্রথম একটি পরিস্থিতি। আচ্ছা, কেউ না বুঝে থাকতে পারে না, আচ্ছা ঠিক আছে। এরপর 2 নম্বর কথাটা লেখো, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। দ্বিতীয় বাক্যটি লেখো, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমি সব পরে বোঝাচ্ছি, আগে লেখো, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। এবং এতটুকু বিশ্বাস এবং আস্থা আমার উপর রাখবা, আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিই এগুলো খুব সহজলভ্য তথ্য না, এবং এটা গতানুগতিক তথ্য না। তথ্যগুলো সবসময় একটু এক্সট্রা অর্ডিনারি তথ্য, এটা মনে রাখবা। বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান হয়ে গেল। 2 নম্বর তথ্যটি লেখো, বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। এবার বলো তো দেখি
যে ভাষা যেহেতু দুইটি, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর একটা হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। তাহলে সংবিধানের কোনো পাঠ্য, সংবিধানের কোনো বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে ইংলিশ এবং বাংলার মধ্যে যদি কনফ্লিক্ট হয়, in that case which language will be given priority? কমেন্ট করো তো কোন ভাষাটি। বাহ, খুব সুন্দর। না 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 জহুরুল, তোমার আনসারটা হলো না, উত্তর হবে বাংলা ভাষা। খুব সুন্দর, বাংলা ভাষা। তাহলে দুটো ভাষা, একটা বাংলা এবং ইংরেজি, দুটো ভাষা আমাদের সংবিধান রচিত হয়েছে। বাট অনেক সময় বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটো ভাষার যে অর্থ, এটা ভাবার্থ বা ভাবগত অর্থ যদি পরিবর্তন হয় মনে হচ্ছে, তাহলে যে ভাষাটি প্রাধান্য পাবে সেটা হচ্ছে বাংলা ভাষা। তাহলে বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারপর বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি? এটি একটি লিখিত সংবিধান। দ্বিতীয় হচ্ছে এটি একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টি? দুইটি। কি ভাষা? বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা। এই দুটি ভাষার মধ্যে বিরোধ দেখা দিলে কোন ভাষাটা প্রাধান্য পাবে? বাংলা ভাষা। এরপরে যে তথ্যটি লিখবা, যে ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের সংবিধানের পথিকৃৎ বলা হয়। ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের সংবিধানের পথিকৃৎ বলা হয়। আচ্ছা, ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশ সংবিধানের পথিকৃৎ বলা হয়। এরপর লেখো, ভারত এবং ব্রিটেন। দেখো, ভারত এবং ব্রিটেন এই দুটি দেশের সংবিধানকে অনুসরণ করে, ভারত এবং ব্রিটেন এই দুটি দেশের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। যাই 2 দিন 9টার ক্লাসে তো তোমার থাকতে হবে, তুমি দেখো। ভারত এবং ব্রিটেন এই দুইটি দেশের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। তাহলে প্রশ্নটি হতে পারে, কোন দুটি দেশের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে? উত্তর হচ্ছে ভারত এবং ব্রিটেনের সংবিধানকে অনুসরণ করে। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ? নাইম মনে হচ্ছে? নাইম, আমির, তাসলিমা, সবার কি মনে হচ্ছে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমেরিকা এবং ভারত না, ব্রিটেন এবং ভারত। ব্রিটেন এবং ভারতের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। হ্যাঁ, পথিকৃৎ মানে হচ্ছে জনক। হ্যাঁ, পথিকৃৎ মানে হচ্ছে জনক। এখানে জনক অর্থ বোঝানো হচ্ছে। পরের তথ্যটি লিখবা, বাংলাদেশের সংবিধান গণপরিষদে, এই তথ্যগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান গণপরিষদে। আচ্ছা জি, তুমি একটা প্রশ্ন করলে যে সাংবিধানিক কি স্যার, এটা আবার কেমন প্রশ্ন? আমি তোমার প্রশ্নই বুঝলাম না। সাংবিধানিক কি, এটা আসলে আমি বুঝলাম না ভাই বা বোন, যাই হোক না কেন, জিৎ, আমি বুঝতেছি না নামটা। আমি তোমার প্রশ্ন বুঝলাম না, আমি তোমার উত্তর দিতে পারছি না, তোমার প্রশ্ন আমি বুঝলাম না। দেখো, বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। কেউ কি বলতে পারবা? বলো দেখি তারিখটা। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। না, জহুরুল একটু ভুল হয়েছে, তোমার যে আনসারটা তোমার একটু ভুল হয়েছে। লেখো 12 অক্টোবর 1972 সালে। এই তথ্যগুলো তোমার ভালো লাগলো মুখস্থ করতে হবে, খারাপ লাগলো মুখস্থ করতে হবে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। এরপরে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। হ্যাঁ, এবার তোমার আনসারটা হয়েছে জহুরুল, তবে সাল ভুল হয়েছে। তুমি বারবার 74 কেন টানতেছো ভাই?
4 নভেম্বর 1972 সালে। 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। এবার বলো তো দেখি 4 নভেম্বর আমাদের কি দিবস, কে বলতে পারবা? 4 নভেম্বর এটা আমাদের কি দিবস বলো? হ্যাঁ, উত্তরটা লিখবা যে 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। শুধু সংবিধান দিবস বলবা না, এটা বলবা 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। সুমি জেনে রাখো বোন, শুধু সংবিধান দিবস ভুল হবে আনসারটি। আবারও ভালো করে জেনে রাখো, এটা হবে জাতীয় সংবিধান দিবস। তাহলে জাতীয় সংবিধান দিবস আর সংবিধান দিবসের মধ্যে পার্থক্যটা কি? সংবিধান দিবস যদি বলি তাহলে এটার অর্থ হচ্ছে পৃথিবীর সকল দেশের মানুষের জন্য এই 4 নভেম্বর সংবিধান দিবস। আর যদি জাতীয় সংবিধান দিবস বলি তাহলে এর অর্থ হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে এই 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। তাহলে এটি তো পৃথিবীর সকলের কাছে না, এটা হবে জাতীয় সংবিধান দিবস। এটা সংবিধান দিবসও না, এটা আন্তর্জাতিক বা বিশ্ব সংবিধান দিবসও না। কি সুমি, বুঝছো জিনিসটা? সুমি, আর ইউ ক্লিয়ার? যদি তুমি লিখতে যে সংবিধান দিবস তাহলে এর অর্থ হচ্ছে যে এটি বিশ্বের সকলের জন্য। হ্যাঁ, কি হয়েছে স্যার, একটা বইয়ে লেখা জাতীয় দিবস 26শে মার্চ। হ্যাঁ, এটা রেনুমা, এটা সঠিক কথা। হ্যাঁ, এটা সঠিক কথা বোন। আমাদের 26শে মার্চ হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রেনুমা, তুমি জেনে রাখো, কখনো যখন ভাইবা বোর্ড ফেস করবা, যদি জিজ্ঞাসা করা হয় 26 মার্চ আমাদের কি দিবস, তাহলে উত্তর কি বলবা? মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আর যদি 16 ডিসেম্বর কি দিবস জিজ্ঞাসা করে, বলবা মহান বিজয় দিবস ও শত্রুমুক্ত দিবস। আর 21 ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। তো যাই হোক, তোমাদের একটু এক্সট্রা বুঝিয়ে দিলাম। 4 নভেম্বর হচ্ছে জাতীয় সংবিধান দিবস। এরপরে এই যে সংবিধানটি, সেই সংবিধানটি কবে কার্যকর হলো? কেউ কি বলতে পারবো বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়েছে? কবে থেকে আমাদের সংবিধান ইফেক্টিভ হয়েছে, কার্যক্রম শুরু করেছে, মানে কার্যকর হয়েছে? কেউ বলতে পারবা? তারিখটা বলতে পারবা? এটা পরীক্ষা আসছে কিন্তু। 16 ডিসেম্বর। খুব সুন্দর। কয় বাবা সালটা বলো? 16 ডিসেম্বর কবে? 1974, 75 নাকি 71? হ্যাঁ, 72 সালে। গুড, সবাই খুব সুন্দর আনসার করছো। এই তো রেসপন্স করছো তোমরা। তোমরা আমার ক্লাসে যত বেশি রেসপন্সিভ হবা, ভুল হোক আনসার, ভুল হোক, রেসপন্স করো। এটির মানে আমি বুঝে নিব যে তোমরা আমার ক্লাসে বসে আছো। টাইম কথা বুঝতে পারছো? অনেকে থাকে না যে ক্লাসে যুক্ত হয়েই আমি বাইরে একটু চা খেতে গেলাম, একটু হাওয়া খেতে গেলাম, আমি তো ক্লাসে আসি, কিন্তু তুমি কিন্তু ক্লাসে নেই। যত বেশি রেসপন্সিভ থাকবা তত বেশি আমি মনে করবো যে না, ইউ আর এনজয়িং মাই ক্লাস। সো ইফ it is proven that you are enjoying my class, I will be so much responsive and dutiful to all of you. সবাই রেসপন্স করবো। আমার ক্লাসটা একটু ব্যতিক্রম ক্লাস মনে রাখবা, একটু রেসপন্স করবো। বলো তাহলে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। এই তথ্যটি মনে রাখবা। কবে থেকে বাংলাদেশের সংবিধান? নাইম, ঠিকই বলছো। অনেকে আবার ক্লাসে ঘুমায়, ঠিকই বলছো। কথা বলতে পারি না তো? না 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 আবু মুসা, তোমাকে তো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তোমার বাকযন্ত্র তো বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি কথা বলবা কিভাবে বলো? তোমার বাকযন্ত্র পুরাই বন্ধ করে দেওয়া হয়েছে। বাকযন্ত্রের আমাদের মোস্তফা হাসতেছে, বাকযন্ত্রের সাহায্যে তুমি ধ্বনি উচ্চারণ না করলে আমি বুঝবো কিভাবে? এই জন্য তোমার বাকযন্ত্রটা আমরা স্টপ করে দিচ্ছি, যাতে তুমি কথা বলতে না পারো। তুমি যতই আউ আউ করো না কেন, কথা কিন্তু হবে না। যাই হোক, বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972 সালে। আচ্ছা, এরপরে তোমরা যে কথাটা লিখবা, শোনো, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে। মাইন্ড ইট, আই এম প্লেইং আ রোল অফ এ টিচার। তো তোমাদের এখানে কিন্তু 20 গ্রেডের চাকরি প্রত্যাশীও আছো, আবার 11 গ্রেডের চাকরি প্রত্যাশী আছো।
যারা 11 গ্রেডের তারা অ্যাডভান্স, আর 20 গ্রেডের তারা কিন্তু একটু ডিসঅ্যাডভান্স। তাহলে এটাকে আমাকে সমন্বয় করে নিতে হচ্ছে। অনেকে সংবিধান বোঝে না, যে এটা কি খায় নাকি মাথায় দেয় নাকি চুলে দেয় নাকি একটু একটু শরীরে এটাকে ব্যবহার করে পারফিউম হিসাবে, মানে বোঝানোর জন্য বলছি। আর যারা 11 গ্রেডের কিংবা 10ম গ্রেডের তারা এগুলো অনেকে জানো। কাজে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার তো খুব সরল সহজ ভাষায় বোঝাচ্ছে, এগুলো তো আমরা বুঝি, কিন্তু কেন বুঝতেছো না যে স্যার তো শুধু তোমাকে পড়াচ্ছে না, স্যার তো 20 গ্রেডের যারা তাদেরকেও তো পড়াচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। এগুলো শিক্ষকের ভূমিকা আমি অবতীর্ণ হচ্ছে বলে আমি বলছি। আর এই টপিকটা হচ্ছে একটা জটিল টপিক, একটু রসকস দিয়ে একটু মজা না করলে পারে তুমি একটু এটা মাথায় ঢুকবে না এটা। এরপরে যে তথ্যটি তোমরা লিখবা, 3টা তথ্য, মানে এগুলো সব 3 স্টার, এগুলো সব 3 স্টার। কত গুরুত্বপূর্ণ এগুলো দেখো। হাত যন্ত্র তো আছে, হ্যাঁ সুমি, হ্যাঁ হ্যাঁ মা কি জানো মানা বাবলাদের বলছে হাত যন্ত্র তো আছে, এটা মজা পাই তোমার কথা শুনে। বাক যন্ত্র নাই, হাত যন্ত্র তো আছে, আমি খেয়াল করি তো, খুব সুন্দর। আচ্ছা, এখন যে তথ্যগুলো তুমি লিখবা এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা একটি, দেখো বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা রয়েছে কয়টি? উত্তর একটি। বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা রয়েছে একটি, অর্থাৎ একটি প্রস্তাবনা রয়েছে। 2, অধ্যায় বা ভাগ রয়েছে কয়টি? 11টি। এগুলো মুখস্থ বিদ্যা, বুঝাবুঝির বিদ্যা না, এগুলো মুখস্থ বিদ্যা। বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি রয়েছে? একটি। বাংলাদেশের সংবিধানে অধ্যায় বা ভাগ কয়টি রয়েছে? 11টি। বাংলাদেশের সংবিধানের মূল নীতি, রাষ্ট্র পরিচালনার মূল নীতি রয়েছে কয়টি? এটা হচ্ছে 4টি। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রয়েছে 4টি। আচ্ছা, প্রস্তাবনা রয়েছে একটি, এটা প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে, সেটার কোনো নাম নেই, সুটন খান। এই জন্য বলছিলাম না, অনেকে এটা বুঝবে না, প্রস্তাবনার তো কোনো নাম নেই, যে প্রস্তাব রয়েছে না, আমি তো প্রস্তাব বলিনি তো, এই বুঝতে ভুল করছো। আমি তো প্রস্তাব বলিনি, আমি বলছি প্রস্তাবনা, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রয়েছে কয়টি? সেটা হচ্ছে 4টি। দেখো, তফসিল, এই তফসিল রয়েছে 7টি। কিছু জিনিস আছে মুখস্থ করতে করতে বুঝবা, আর কিছু জিনিস আছে বুঝতে বুঝতে মুখস্থ করবা, আর কিছু জিনিস আছে আগে চাকরি পাওয়ার পরে বুঝবা। কি মোস্তফা, বুঝতে পারছো ভাই? কিছু জিনিস আছে তোমার না বুঝে মুখস্থ করে চাকরি পাবা, তারপরে চাকরি পাওয়ার পরে একটু বুঝবা যে ছাত্র একটা ক্লাসে পড়াইছিল, এবার একটু বুঝি। আর যদি সেই জিনিসটা চাকরি পাওয়ার আগে বুঝতে চাও তাহলে কিছু মনে থাকবে না, এটা মুখস্থ করে ফেলবা। এরপর লেখো, সংবিধানের অনুচ্ছেদ, কেউ কি বলতে পারবা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি রয়েছে? বলো, আমি এটা ফিল আপ না করলাম, রেখে দিলাম। হ্যাঁ, 153টি। এই যে দেখো, মনির খান আনসার দিয়ে দিয়েছে, নাইম আনসার দিয়েছে, বৃষ্টি আনসার দিয়েছে, জিৎ আনসার দিয়েছো, সজীব আনসার দিয়েছে, 153টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 153টি। আর সর্বশেষ তথ্য বলো যে বাংলাদেশের সংবিধানের সংশোধনী কতটি? মানে কতটি সংশোধনী আনা হয়েছে বাংলাদেশের সংবিধানে? ওই যে নাইম আনসার দিয়েছো, অনেকে আনসার দিয়েছো, খুব সুন্দর। কত অ্যাডভান্স তোমরা খেয়াল করছো, কত ফার্স্ট? 17টি। এখন বলো, এই যতটুকু লিখালাম তোমরা তোমাদের যেহেতু তোমরা রেসপন্সিভ, সাথে সাথে কমেন্ট করতেছো, এই কমেন্টটা করো যে তথ্যগুলো তোমাদের লিখাইছি
এগুলো কি মনে হয়েছে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ? মানে স্যার ক্রিম তথ্যগুলো তোমাদের লিখাইছে, মানে এগুলো যে ক্রিম তথ্য, কোনো ভেজাল তথ্য না। থাকে না যে কিছু তথ্য আছে এটা মুখস্থ করতেও ইচ্ছা হয় না, এটা ভেজাল তথ্য, আজে বাজে তথ্য, মাথা গরম করার তথ্য। ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট না এটা তো তোমরা বুঝতে পারছো। একটা কথা যদি তুমি এগুলো বাদ দাও তাহলে তোমার জন্য সমস্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব তথ্যগুলো ইম্পর্টেন্ট। তোমাদের ক্রিম কথাগুলো বেশি দেখাচ্ছে। এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু তোমাদের সবগুলো বোঝানোর দরকার নেই। আচ্ছা, এগুলো সব এখানে আসবে না। তোমাদের একটা কথা বলছি। প্রথম কথা, প্রথম কথা হচ্ছে যে সংবিধান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত এবং একটা হচ্ছে অলিখিত। এটা তোমাদেরকে একটু বোঝাই। যেমন বাংলাদেশের সংবিধান লিখিত, অর্থাৎ রিটেন ডকুমেন্টস লেখা আছে, সংবিধানের একটা বইও আছে। হ্যাঁ সজীব, থ্যাংক ইউ। আবার সৌদি আরবে সে যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, সেখানে কিন্তু লিখিত কোনো সংবিধান নেই। তাহলে সৌদি আরব রাষ্ট্রটি চলে কিভাবে তুমি প্রশ্ন করতে পারো। সেখানে অলিখিত সংবিধান আছে। তাহলে এই অলিখিত সংবিধান জিনিসটা কি? সৌদি আরবে কুরআন এবং সুন্নাহ। আমি বোঝানোর জন্য বলছি, তোমরা যারা জানো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে তার শেষ ভাষণটি দিয়েছিলেন, এবং তিনি যেহেতু সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সৌদি আরবে সর্বশেষ, তিনি তার ভাষণটির মধ্যে বলেছিলেন, তোমাদের কাছে আমরা দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কুরআন, একটা সুন্নাহ, মানে হাদিস। দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত তোমরা এইটা নিয়ে জীবন চালনা করবা, তোমরা পথভ্রষ্ট হবা না। তাই সৌদি আরবে রাষ্ট্রটি চলে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কি অনুযায়ী চলে? সংবিধান অনুযায়ী চলে। তার একটা লিখিত ডকুমেন্টস আছে, তাই এটাকে বলে লিখিত সংবিধান। সংবিধান এমন একটা জিনিস, এমন একটা দলিল, যেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সুশীল সমাজ, গণমাধ্যম, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, স্বদেশ নীতি, বিদেশ নীতি, জাতীয় নীতি কথা তথা রাষ্ট্রের সব কিছু কিভাবে চলবে, কার সাথে কার সম্পর্ক কেমন হবে, সব কিছু সংবিধানে উল্লেখ করা থাকে। সেই দেশের জনগণের পরিচয় কি হবে, সে দেশের নাম কি হবে, তার রাজধানী কি হবে, ভাষা কি হবে, ধর্ম কি হবে, সঙ্গীত কি হবে, প্রতীক কি হবে, সব সংবিধানে বলা আছে। এই জন্য হচ্ছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল দলিল বা মৌলিক দলিল। সংবিধানে যখন কোনো কিছু লেখা হয়ে যায়, যে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তোমরা যেটা বললে, এখন যদি কোনো দেশের সরকার ক্ষমতায় এসে হঠাৎ বাংলাদেশের নামটি পরিবর্তন করতে চায়, তাহলে পারবে না। কতগুলো প্রক্রিয়া মেনটেন করতে হবে। পার্লামেন্টে প্রস্তাব তুলতে হবে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করবে, অধিকাংশ মেম্বার অফ পার্লামেন্ট এটি অ্যাপ্রুভ করবে, রাষ্ট্রপতি সাইন থাকতে হবে, মানে বিভিন্ন প্রসিডিউর মেনটেন করার পরে কেবল এই সংবিধানটি কি হবে, সংশোধন করা যাবে। তাই বাংলাদেশের সংবিধানটি হচ্ছে একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তার মানে যে সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, তাকে বলে সুপরিবর্তনীয়। আর যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, সংশোধন করা যায় না, তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তন, যেটা বোঝানোর জন্য সেটা বোঝালাম। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি শাসক গোষ্ঠী অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাঙালিদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে পাকিস্তান কারাগারে। বঙ্গবন্ধুর অবর্তমানে 1971 সালে 10ই এপ্রিল সরকার গঠিত হয়েছে। 17 এপ্রিল সরকার শপথ নিয়েছে। সেই সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 8 জানুয়ারি তিনি দেশে আসলেন।
11 জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। 12 জানুয়ারি, হ্যাঁ আজান হচ্ছে, আমি তোমাদেরকে নামাজের ব্রেক দিচ্ছি আর 5 মিনিট পরে, আমাদের এখানে একটু সময় লাগবে, তোমাদের 5 মিনিট পরে আজান দিব, নামাজের ব্রেক দিব, 15 মিনিট ব্রেক দিব, একটু অবজার্ভ করো। এরপরে বঙ্গবন্ধু 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন। এখন বাংলাদেশ তো পাকিস্তানের কাছ থেকে তো বিজয় অর্জন করেছে 16 ডিসেম্বর 1972। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে কি দ্বারা? তার তো একটা সংবিধান দরকার হবে। এবার কোন দেশের সংবিধান রচনা করবার জন্য সেই দেশের যারা জনপ্রতিনিধি তাদের নেতৃত্ব যে পরিষদ গঠিত হয়, সে পরিষদকে বলে গণপরিষদ, ইংরেজি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদের দায়িত্ব হচ্ছে একটা সংবিধান রচনা করা, আর সংবিধান রচনা করার পরপরই গণপরিষদের দায়িত্ব শেষ হয়ে যায়। সে কারণে বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনা করবার জন্য 1970 সালের সাধারণ নির্বাচনে যারা জয়লাভ করেছিল, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যারা সদস্য, তাদের নিয়ে সংবিধান রচনা কমিটি, সেই রচনা কমিটির নেতৃত্বে উদ্যোগে 1972 সালে 12 অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপিত হলো। 4 নভেম্বর এই সংবিধান গৃহীত হলো। 16 ডিসেম্বর 1972 এই সংবিধান কার্যকর হলো। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে বাংলাদেশের সংবিধান রচনা করবার পরে কোন কোন দেশের সাথে মিল রেখে সংবিধান তৈরি করা হলো? ব্রিটেন এবং ইন্ডিয়া। আর যেহেতু ব্রিটেন, তার মানে সেখানকার ভাষা হচ্ছে ইংরেজি, আর আমাদের ভাষা হচ্ছে বাংলা, তাই মূলত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আর বাংলাদেশের মানুষের ভাষা হিসেবে বাংলা সংবিধানের ভাষা হিসেবে গ্রহণ করা হয়। আর বাকি তথ্যগুলো তোমরা বুঝতে পারছো, কবে সংবিধান দিবস, কবে এটি কার্যকর হয়েছে, এগুলো হচ্ছে সংবিধানের বেসিক আলোচনা। আমরা যেহেতু আজান দিচ্ছি, আমরা নামাজের ব্রেকে চলে যাচ্ছি 15 মিনিট। এর পরপরই তোমাদের স্লাইডে আমি নিয়ে যাবো। এরপরে তোমাদের যেটা নিয়ে যাবো, যে জায়গাটিতে তোমরা অপেক্ষা করছো, যে জায়গাটিতে, সেই জায়গাটি হচ্ছে এখানে। আচ্ছা, সংবিধান, এই সংবিধান তোমাদের নিয়ে যাবো। তো তোমরা একটু নামাজের ব্রেকে চলে যাও, আমি তোমাদেরকে 15 মিনিট পর আবার ক্লাসে আসছি। শুভ সন্ধ্যা। আশা করি সবাই নামাজের পরে আবার যুক্ত হতে পেরেছো। আচ্ছা, একটু তোমরা শুনবা। বাংলাদেশের সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে। 153টি অনুচ্ছেদ তোমার জানা লাগবে না। কোন কোন অনুচ্ছেদ গুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, তোমরা সেই অনুচ্ছেদ গুলো সম্পর্কে পড়বা। তো তাকাই দেখো, ইতোমধ্যে বুঝতে পারছো, তোমরা অনেক কথাই শুনছো। যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের দেখো 1 নং অনুচ্ছেদে কি বলা আছে, এখান থেকে মূলত শুরু, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র সম্পর্কে বলা আছে যে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। এটা শব্দটি হবে এটা এরকম: বাংলাদেশ হচ্ছে একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। তাহলে দেখো 1 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের একটা পরিচিতি দেওয়া আছে। না, এগুলো লিখবা না, এগুলো লিখতে গেলে তোমার ক্লাস শেষ হবে না, এগুলো শুধু শুনবা। আর এই ভিডিওটা যেহেতু রেকর্ড থাকবে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। আর তোমরা কেন বুঝতেছো না, আমি তোমাদের চেয়ে বেশি তোমাদের প্রতি আন্তরিক। যে তোমরা যেটা নিয়ে টেনশন করো সেটা তোমাদের কমিয়ে দিচ্ছি। এগুলো পরীক্ষায় ডিটেল আসবে না, আজ পর্যন্ত কোনো পরীক্ষা আসেনি। কি আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি। যেগুলো আসবে সেগুলো অলরেডি আমি প্রথমে লিখাইছি। রিয়া, বুঝতে পারছো কথাগুলো? যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো প্রথমে অলরেডি লিখাই দিচ্ছি। তাহলে এই 1 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে দেখো। যা বলা আছে আমি তো পড়েছি। এখন এখান থেকে তোমার পরীক্ষা কি প্রশ্ন আসতে পারে, যে সাংবিধানিক ভাবে বাংলাদেশের নাম কি? তাহলে উত্তরটি হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা হচ্ছে একটা প্রশ্ন। কিংবা বাংলাদেশের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? উত্তর আছে 1 নং অনুচ্ছেদে বলা আছে। এই দুটা প্রশ্ন তুমি জেনে রাখো। তারপরে প্রশ্নটি হলো যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে বলা আছে কত নং অনুচ্ছেদে? 2 নং অনুচ্ছেদে। আমাদের রাষ্ট্রীয় সীমানা, আমাদের সাথে মিয়ানমারের সীমানা আছে, আমাদের সাথে ইন্ডিয়ার সীমানা আছে। তো সেই সীমানাগুলো আমরা বই পুস্তকে জেনে থাকি। তো এই কথাটা কে বলছে? এটা সংবিধান বলছে। সংবিধানই বলা আছে যে আমাদের সাথে সীমানা কোন কোন দেশের রয়েছে, সেটা সেই সীমানা সম্পর্কে বলা আছে। তারপরে 2 এর ক অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে সরাসরি প্রশ্নটি আসতে পারে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি?
উত্তর আছে ইসলাম। এখানে শেষ নয়, তারপরে বাক্যটি আছে তবে অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। তাহলে এই কথাটা হুবহু আসতে পারে যে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। এই কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? উত্তর আছে 2 এর ক অনুচ্ছেদে বলা আছে। আবার হতে পারে 2 এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি, বোঝার চেষ্টা করো, হুবহু যে ভাষা আসবে তা না। 2 এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? তাহলে 2 এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু আছে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম সম্পর্কে বলা আছে। তারপরে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা, এটা সম্পর্কে বলা আছে সংবিধানের 3 নং অনুচ্ছেদে। এভাবে প্রশ্ন আসতে পারে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 3 নং অনুচ্ছেদে। তারপরে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি? বাংলা। এটা কত নং অনুচ্ছেদে বলা আছে? 3 নং অনুচ্ছেদে বলা আছে। তারপরে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে সংবিধানের 4 নং অনুচ্ছেদে। তাহলে পরীক্ষা প্রশ্নটি দিতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? 4 নং অনুচ্ছেদে বলা আছে। বা 4 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? জাতীয় সঙ্গীত ক, খ জাতীয় পতাকা, গ জাতীয় প্রতীক। এবার ঘতে কি থাকবে? ক, খ, গ, কিংবা উপরের, বলো উপরের সবগুলো। উপরের সবগুলো বুঝছো কত কথাটা? নাজমিন, নাসরিন ইসলাম বুঝছো কথাটা? তিশা বুঝছো? তিশা বুঝছো কথাটা? তাহলে প্রশ্নটি হবে যে প্রজাতন্ত্রের 4 নং অনুচ্ছেদে কি বলা আছে? সুমি বোঝার চেষ্টা করো। কথা বলা আছে একে কতে দিয়ে আছে জাতীয় সঙ্গীত, খতে পতাকা, গতে প্রতীক, আর ঘতে কি থাকবে? উপরের সবগুলো, উপরের সবগুলো। এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে। এখন সব অনুচ্ছেদে তোমাদের ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ সেগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি, এগুলো একটু বোঝার চেষ্টা করবো। আরে বাবা এখান থেকে প্রশ্ন তোমার আসবে একটা, যদি প্রশ্ন আসে তো একটা আসবে, না আসলে না আসবে, না আসলে না আসবে, তুমি এত টেনশন করতেছো কেন? এবার দেখো, জাতির পিতার প্রতিকৃতি, অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতিকৃতি অর্থাৎ তার ছবি। জাতীয় প্রতীক বলাকা না, জাতীয় প্রতীক বলাকা না, জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান শাপলা, উভয় পাশে 2টি ধানের শীষ, তার উপরে মাঝখানে 3টা পাট পাতা, আর তার 2 দিকে 2টা করে তারকা। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। হ্যাঁ, আর জাতীয় প্রতীক বলাকা না, এটা হচ্ছে আমাদের বিমান বাংলাদেশের প্রতীক হচ্ছে বলাকা, আকাশে শান্তির নীড়, যেটা বিমান বাংলাদেশ প্রতীক। জাতির পিতার প্রতিকৃতি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি প্রতিকৃতি, এটা বিভিন্ন সরকারি দপ্তরে টাঙানোর কথা বলা আছে যা 4 ক অনুচ্ছেদে। একবার বিশেষ পরীক্ষার প্রশ্নটি আসছিল যে বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, শেরে বাংলা। তো বুঝতে পারছো যে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা। তাহলে আমাদের রাজধানী যে ঢাকা, এই যে ঢাকা, এটা কি কোনো আবেগের কোনো আবেগময় কারণে ঢাকাকে আমরা রাজধানী করেছি, নাকি সংবিধানে বলা আছে? সংবিধানে বলা আছে। তাহলে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। তাহলে যদি পরীক্ষা প্রশ্নটি হয় যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কোন ধরনের স্বীকৃতি? ঢাকাকে যে বাংলাদেশের রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে, এটা কোন জাতীয় মর্যাদা বলো? সাংবিধানিক মর্যাদা। কি রিয়া বুঝতে পারছো কথা? রিয়া বুঝছো যে ঢাকা যে বাংলাদেশের রাজধানী, এটা কোন জাতীয় স্বীকৃতি ঢাকাকে দেওয়া হয়েছে? সাংবিধানিক স্বীকৃতি, সাংবিধানিক মর্যাদা। এরপরে এই যে অনুচ্ছেদ 6 বলা আছে, কি বলা আছে? বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি আর নাগরিক হিসাবে বাংলাদেশী। এটা তোমার প্রশ্ন আকারে আসতে পারে। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি? উত্তর কি হবে? জাতি হিসাবে কি? বাঙালি। আর নাগরিক হিসাবে কি? বাংলাদেশী। অর্থাৎ যখন আমরা বিদেশে যাব, তখন বিদেশিরা আমাদেরকে কোন দেশের নাগরিক হিসাবে জানবে? বাংলাদেশের নাগরিক হিসাবে জানবে। আমাদের পাসপোর্টে কি লেখা থাকবে? আমাদের ন্যাশনালিটি কি লেখা থাকবে? বাঙালি লেখা থাকবে না, কি লেখা থাকবে পাসপোর্টে? বাংলাদেশী। আর আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোন জাতির মানুষ? ফরাসি জাতির মানুষ, ইংরেজ জাতির মানুষ, কি জাতির মানুষ? তারা বাঙালি জাতির মানুষ। তাহলে আমরা জাতি হিসাবে কি? জাতি হিসাবে বাঙালি। আর আমরা নাগরিক হিসাবে কি? বাংলাদেশী। নাগরিক হিসাবে বাংলাদেশী, জাতি হিসাবে বাঙালি। এভাবে তোমাদের যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে মার করে দিচ্ছি দ্রুত। এরপরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বিশেষ করে এই যে 4টি 9 থেকে 12 পর্যন্ত, এই 4টি তথ্য তোমাদের মনে রাখতেই হইবে। এটা একেবারেই কোনো ব্যাখ্যা নেই যে সংবিধানের
9 অনুচ্ছেদের কি বিষয়বস্তু? জাতীয়তাবাদ। 10 কি? সমাজতন্ত্র, শোষণ মুক্তি। 11 কি? গণতন্ত্র, মানবাধিকার। 12 কি? ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। উভয় পরীক্ষা এভাবে প্রশ্নটি আসবে। ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 12 নং অনুচ্ছেদে। গণতন্ত্র, মানবাধিকার সম্পর্কে বলা আছে 11 নং অনুচ্ছেদে। সমাজতন্ত্র, শোষণ মুক্তি সম্পর্কে বলা আছে 10 নং অনুচ্ছেদে। জাতীয়তাবাদ সম্পর্কে বলা আছে 9 নং অনুচ্ছেদে। আর 8 নং অনুচ্ছেদে বলা আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা সহ এই সকল মূলনীতি হতে উদ্ভূত সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গণ্য। তার মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মূলত 4টি, তবে ওই মূলনীতির সাথে যে কথাগুলো সম্পৃক্ত সবগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্থাৎ মূলনীতি মানে হচ্ছে রাষ্ট্র কোন নীতিকে মেনে চলবে, কোন নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চলবে। তাহলে 4টা নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চলবে। একটা জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র এবং একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে কি? যে এদেশের অধিকাংশ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ মুসলমান, কিন্তু মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করে। তাই মুসলমানদের ধর্ম ইসলাম, এটা হচ্ছে রাষ্ট্র ধর্ম, তবে অন্যান্য ধর্মের মানুষও রাষ্ট্রের কাছে সমান অধিকার ভোগ করে। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আর গণতন্ত্র হচ্ছে এদেশের সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হবে, রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হবে, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। এই ব্যবস্থাকে বলে গণতন্ত্র। আচ্ছা, এরপরে তোমাদের যে তথ্যটি মনে রাখবা, এই যে তথ্যটি মনে রাখবা যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 17-তে, আর জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 18-তে। তারপরে হচ্ছে অনুচ্ছেদ 19-এ বলা আছে, 19-এ বলা আছে সেটা হচ্ছে যে সুযোগের সমতা। অনুচ্ছেদ 19-এ বলা আছে সুযোগের সমতা। তাহলে অনুচ্ছেদ 19-এ কি বলা আছে? সুযোগের সমতা। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদেরকে এরপরে এই তথ্যটি মনে রাখবা যে অনুচ্ছেদ 19, আচ্ছা এটা তো আমি আগে দাগিয়ে দিচ্ছি, অনুচ্ছেদ 19 আমি আগে দাগিয়ে দিচ্ছি। এই যে সুযোগের সমতা, এটা দাগিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের এই অনুচ্ছেদটি পড়বা, অনুচ্ছেদ 21, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বলা আছে সংবিধান অনুচ্ছেদ 21-এ। আমি দ্রুত দাগাই দিচ্ছি, একটু এগুলো আরো অনেক কথা আছে। তারপরে তোমার এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 27 নং অনুচ্ছেদ। 27 নং অনুচ্ছেদটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। কত নং অনুচ্ছেদে বলা আছে? 27 নং অনুচ্ছেদ। সংবিধান এটা মুখস্থ করতে হবে, এটা তোমার বোঝানোর কিছু নেই, সব তথ্য তো তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, এরপরে আছে এই অনুচ্ছেদটা পড়বা যে 36 নং অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা। তারপরে 41 নং অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা যেটা 41 নং অনুচ্ছেদ, ধর্মীয় স্বাধীনতা। আচ্ছা, এরপরে আসো, আমি দ্রুত দেখাই দিচ্ছি, এটা তোমাদের দ্রুত শেষ করতে হবে, সবগুলো গুরুত্বপূর্ণ না। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। ক্ষমা প্রদর্শনের অধিকার, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার, এটা 49 নং অনুচ্ছেদ। এগুলো তোমরা একটু পড়বা, বিষয়বস্তুগুলো কি কি। তারপরে রাষ্ট্রপতিকে অভিশংসন মানে রাষ্ট্রপতিকে সরানো বা হটানো, বা রাষ্ট্রপতিকে মূল ক্ষমতা থেকে তাকে কি করা, তাকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে 52 এবং সকালে যাইতে হচ্ছে দুধে খায় শেষ করে হবে না মরা বুঝছি মরে এই যে এটা 52 এবং 53, এই দুটো অনুচ্ছেদ তোমরা একটু পড়বা। 49 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, মানে ক্ষমা প্রদর্শন কিভাবে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে এটা বলা আছে। আচ্ছা, এরপরে যেটা এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, 64 নং অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে।
অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তাহলে রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে সংবিধানের 64 নং অনুচ্ছেদে। এই তথ্যটা মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা আছে 93 নং অনুচ্ছেদে, রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। এরপরে হচ্ছে 94 নং অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। পরীক্ষায় দিতে পারে 94 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি, তাহলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে বলা আছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 118 নং অনুচ্ছেদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। 118 নং অনুচ্ছেদে বলা আছে যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে। 118 সবগুলো গুরুত্বপূর্ণ না। এরপরে সরকারি কর্ম কমিশনটা তোমাকে একটু জানতে হবে। এই জাহিদ, এটা এরকম কি করতেছ বলে দেখো তো, এটা জাহিদ, এটা একটু দেখো পারো কিনা। এই যে 137-এ বলা আছে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে, এটা 137-এ বলা আছে। এটা বারবার উঠা নামা করতেছে, আগে তো ছিল না। আচ্ছা, এরপরে তথ্যটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এইটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কত নং অনুচ্ছেদে? 141 নং অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা। আচ্ছা, এরপরে আমি মোটামুটি তফসিল, এই তফসিলের কয়েকটা তথ্য তোমরা পড়বা। এই 3টা তফসিল খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু পড়বা। আমি দাগিয়ে দিচ্ছি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। এখানে পঞ্চম তফসিলে বলা আছে 71 সালের 7 মার্চের ভাষণ, আর ষষ্ঠ তফসিলে বলা আছে 71 সালের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিলে 71 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের যে ঘোষণাপত্র, সেটা সপ্তম তফসিলে বলা আছে। আমি মার্ক করে দিলাম, তোমরা একটু রিডিং পড়বা। রিডিং পড়বা, পরীক্ষায় দিতে পারে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কততম তফসিলে সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে পঞ্চম তফসিলে। তারপরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ষষ্ঠ তফসিলে। তারপরে যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা হচ্ছে সপ্তম তফসিলে। মোট 7টা তফসিল আছে, সেখানে এটা উল্লেখ করা আছে। সর্বশেষ সংবিধানে যেটা সংশোধনী, সেই সংশোধনীর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে চতুর্থ সংশোধনীটা গুরুত্বপূর্ণ, পঞ্চম সংশোধনীটা গুরুত্বপূর্ণ। তোমাদের 18 গ্রেড থেকে, এগুলো সাধারণত 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড এই জাতীয় পরীক্ষায় এগুলো প্রশ্ন দিতে পারে। পরের লেভেলে খুব বেশি এগুলো পরীক্ষা আসে না, কাজে তোমাদেরকে একটু সমন্বয় করা তো মুশকিল। এরপরে হচ্ছে যেটা পঞ্চদশ সংশোধনী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে পঞ্চদশ সংশোধনী, এটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চদশ সংশোধনী সম্পর্কে এখানে যে কথাগুলো বলা আছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, নারীদের জন্য 50টি আসন সংরক্ষণ করা হয়েছে, জাতির পিতার স্বীকৃতির কথা বলা আছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, এটা কত নং সংশোধনীতে বলা আছে? এটা পঞ্চদশ সংশোধনী, মানে হচ্ছে 15তম সংশোধনীতে এটা বলা আছে। আচ্ছা, এরপরে হলো সপ্তদশ সংশোধনী, মানে 17তম সংশোধনী। এখানে যেটা মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি, এটা 25 বছরের জন্য বলা আছে, এবং এটি 2044 সাল পর্যন্ত এটা বলবৎ থাকবে। আচ্ছা, সপ্তম তফসিলটা আমি বলছি। সপ্তম তফসিলটা হচ্ছে যে 1971 সালে 10 এপ্রিল যে মুজিবনগর সরকারের যে গঠিত হয়েছিল, ওই দিনকেই 1971 সালে 26 মার্চের স্বাধীনতার ঘোষণাপত্রটা কি হয়েছিল, ওইটা জারি করা হয়েছিল। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি সংবিধানের সম্পর্কে তথ্য। বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি, এখান থেকে অনেকগুলো তথ্য রয়েছে। তার মধ্যে তোমাদের সবগুলো তথ্য পড়তে গেলে হবে না, এগুলো চেঞ্জ হতে পারে। এগুলো তোমাদের সবসময় কি হবে, এগুলো চেঞ্জ হবে। এই মুহূর্তে যেটা আমরা বলতে পারি, যেটা বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। তারপরে হচ্ছে চরম দারিদ্র্যের হার 5.6%। এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এরপরে
বাংলাদেশের অবস্থান, এই অংশটুকু তোমাকে পড়তে হবে যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কততম, তৃতীয়, মুসলিম বিশ্বে চতুর্থ, এশিয়ায় পঞ্চম এবং বিশ্বে অষ্টম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো তোমাকে বোঝানোর কিছু নেই। আচ্ছা, যেগুলো আমার খুবই যেগুলো আলোচনার কথা যেগুলো, তারপর এই যে জনসংখ্যা আয়তনে ক্ষুদ্রতম, এগুলো ব্যাপক তথ্য রয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে। যেমন যদি আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই যে জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, উত্তর হবে বরিশাল। আবার জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি, উত্তর হবে ঢাকা। এই দেখো তো, এটা খুব ডিস্টার্ব করছে, আগে তো ছিল না, ওইভাবে একটা সমাধান হবে না, সরে যাচ্ছে, এই যে লম্বালম্বি ছিল। ওটা সরে যাচ্ছে বারবার, আগে লম্বা করেছিল, ওটা হবে না। এটাকে ডিস্টার্ব না, এটা কোন জায়গায় তো করে না, তাই। আচ্ছা, জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, এটা হচ্ছে বরিশাল। আর জনসংখ্যা বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি, এটা হচ্ছে ঢাকা। জনসংখ্যা বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি, বান্দরবান। বৃহত্তম জেলা কোনটি, সেটা হচ্ছে ঢাকা। এভাবে তোমাকে আমি মার্ক করে দিচ্ছি, এগুলো তোমাকে পড়তে হবে। এটা এই তথ্যগুলো তো আসলে বাদ দেওয়া যাবে না, যে কোনটা আসবে আর কোনটি আসবে এটা তো বলা যাবে না। আবার জনসংখ্যা বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি, এটা থানচি। কোন জেলা, বান্দরবান। আর বৃহত্তম উপজেলা কোনটি, গাজীপুর সদর, গাজীপুর। এরপরে তোমাকে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই তথ্য তিনটা গুরুত্বপূর্ণ। একই সাথে আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ, আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, ময়মনসিংহ। বৃহত্তম বিভাগ কোনটি, সেটা হচ্ছে চট্টগ্রাম। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, আর বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। আচ্ছা, মোটামুটি এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না, তোমাদেরকে মার্ক করে দিয়েছি, পরীক্ষা এগুলোর মধ্যে প্রশ্ন আসবে। এরপরে আসো উপজাতি সম্পর্কে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই অংশটুকু এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখান থেকে আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যে এই তথ্যটি মনে রাখবা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি বিরিছিরি, এটা নেত্রকোনায় অবস্থিত। এই তথ্যটি তোমরা মনে রাখবা। আর একটা তথ্য তোমাদেরকে আমি গুরুত্ব দিয়ে পড়তে বলছি, আর আরেকটি তথ্য তুমি মনে রাখবে, এইটা মণিপুরী ললিত কলা একাডেমি কোথায় অবস্থিত, মৌলভীবাজারে। আর রাখাইন সাংস্কৃতিক একাডেমি ইনস্টিটিউট, এটা অবস্থিত কক্সবাজারে। আচ্ছা, এটা খুব বেশি দরকার নেই, বিশিষ্ট ব্যক্তিত্ব। আচ্ছা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এটা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য মনে রাখবা, যে এই অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করে কে, শেখ হাসিনা, রেহানা, আর এটার ভূমিকা লেখে শেখ হাসিনা। এই দুটো তথ্য মনে রাখবা। আর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর যে প্রকাশক, এটার প্রকাশক হচ্ছে মহিউদ্দিন আহমেদ, দা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। মোটামুটি এই তিনটা তথ্য তোমাকে মনে রাখতে হবে। আর অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এটা 66 সাল থেকে 69 সাল পর্যন্ত ঘটনা উল্লেখ আছে। আর এটা রচনাকাল আছে 2012 সালে, তারিখ গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এরপরে হচ্ছে এই বইটির ইংরেজি অনুবাদক, অসমাপ্ত আত্মজীবনের ইংরেজি অনুবাদক হচ্ছে ডক্টর ফখরুল আলম, আর এর ইংরেজি নাম হচ্ছে দ্য আনফিনিশড মেমোরিজ। অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি হচ্ছে দ্য আনফিনিশড মেমোরিজ। এটা সংক্ষিপ্ত করা খুবই মুশকিল, বোঝো না বিষয়টা, তারপর তো আমি চেষ্টা করতেছি। আর অসমাপ্ত আত্মজীবনীতে অসমাপ্ত আত্মজীবনীকে ভিত্তি করে চিরঞ্জীব মুজিব হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম, এটা মনে রাখবা। আচ্ছা, রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানমন্ত্রীটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো তোমরা একটু পড়ে রাখবা।
আসতে পারে পরীক্ষায়, এত তথ্য তো আসলে মনে রাখা মুশকিল। অনেক তথ্য রয়েছে, এগুলো সবই পড়তে হবে। আমি যদি তোমাকে সংক্ষেপে বলি, এগুলো সবই পড়তে হবে, এখানে কমানোর কিছু নেই। হ্যাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এখানে একটা জিনিস পড়তে পারো যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের, এই যে জয়নুল আবেদিন, জাহিদ খুব ডিস্টার্ব করতেছে। মনপুরা 70, এই জয়নুল আবেদিনের একটা বিখ্যাত চিত্রকর্ম আছে মনপুরা 70, এটা একটু মনে রাখবা। বিখ্যাত চিত্রকর্ম আছে মনপুরা 70। কামরুল হাসান, এই কামরুল হাসান শিল্পী, কামরুল হাসান, এখান থেকে যে তথ্যটি তোমরা একটু পড়বা সেটা হচ্ছে তিন কন্যা। এই তিন কন্যা হচ্ছে কামরুল হাসানের একটা বিখ্যাত চিত্রকর্ম এবং নায়র। এই তিন কন্যা এবং নায়র কামরুল হাসানের বিখ্যাত দুটি চিত্রকর্ম। আর কামরুল হাসানের আরেকটি পরিচয়, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় যে পতাকা, সে পতাকার বর্তমান ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আচ্ছা, এস এম সুলতান, এস এম সুলতান আমরা জানি, এস এম সুলতান শেখ মোহাম্মদ সুলতান, তার বাড়ি হচ্ছে কোথায়? নড়াইলে। এই যে শিশু স্বর্গ তিনি প্রতিষ্ঠা করেন, এস এম সুলতান, তার বাড়ি হচ্ছে নড়াইলে। এই দুটো তথ্য মনে রাখবা, আগে ছিল না। আচ্ছা, ফকির লালন শাহ, এগুলো গুরুত্বপূর্ণ। তার জন্ম হচ্ছে ঝিনাইদহ, এটা মতান্তরে কুষ্টিয়া। আর সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর আর হচ্ছে তিনি মারা যান হচ্ছেন কুষ্টিয়ার সেউরিয়াতে, কুষ্টিয়ার সেউরিয়াতে। শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিমের জন্ম হচ্ছে সুনামগঞ্জে। শাহ আব্দুল করিম জন্ম হচ্ছে সুনামগঞ্জে, মনে রাখবা। তাকে বলে বাউল সম্রাট। শাহ আব্দুল করিমকে বলে বাউল সম্রাট, আর ফকির লালনকে বলা হয় মরমী কবি। হ্যাঁ, মরমী কবি বাউল, মরমী কবি লালন শাহ, আর বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এই যে কিছু গান আছে, গাড়ি চলে না আগে কি সুন্দর দিন কাটাতে কেমনে ভুলিব আমি, এগুলো সব তার লেখা গান। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর মধ্যে আমি দাগাই দিচ্ছি, সেটা বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, খুব বেশি গুরুত্বপূর্ণ না। দুর্নীতি দমন কমিশন, এই দুর্নীতি দমন কমিশনের যে তথ্যটি তুমি পড়তে পারো, এটা প্রতিষ্ঠিত হয় 21শে নভেম্বর 2004 সালে। এতটুকু দরকার, বাকিগুলো খুব বেশি দরকার না তোমাদের চাকরির জন্য। আর এই যে এগুলো কোন কোন জায়গায় অবস্থিত, প্রাচীন বৌদ্ধ বিহার, এগুলো তোমাদেরকে কোনো বোঝানোর কিছু নেই। সোমপুর বিহার, এটা আছে নওগাঁ জেলা। কোথায়? পাহাড়পুরে অবস্থিত। কিসের নিদর্শন? বৌদ্ধ সভ্যতা। শালবন বিহার, এটা কোথাও? কুমিল্লা জেলা অবস্থিত। কিসের নিদর্শন? বৌদ্ধ বিহার। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। এগুলো কিসের নিদর্শন? এগুলো হচ্ছে বৌদ্ধ বিহার। সীতাকোট বিহার, এটা গুরুত্বপূর্ণ, এটা দিনাজপুর জেলায় অবস্থিত। এটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ বিহার। এই জায়গাগুলোর নাম মনে রাখবা এবং এগুলো কি সেটা একটু ভালো করে খেয়াল করে রাখবা। এরপরে হচ্ছে তোমার যেটা আছে জগদ্দল বিহার, এটা নওগাঁ জেলায় অবস্থিত। রাজবন বিহার, এটা হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। আশু বিহার, এটা বগুড়া জেলায় অবস্থিত। এত ডিটেল পড়ার দরকার, তোমার শুধু জায়গাটা পড়লে হবে যে এটা কোথায় অবস্থিত। আচ্ছা, বরেন্দ্র জাদুঘর আমি দাগাই দিচ্ছি। বরেন্দ্র জাদুঘর এটা ইম্পর্টেন্ট, রাজশাহীতে অবস্থিত। প্রতিষ্ঠাকাল খুব বেশি গুরুত্ব না। তারপরে হচ্ছে মস্তানগড় জাদুঘর, এটা বগুড়ায় অবস্থিত। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর, এটা হচ্ছে রাগারগাঁও অবস্থিত। আচ্ছা, এরপরে এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা আগে ছিল সেগুন বাগিচায়, এখন সেটা হচ্ছে আগারগাঁওয়ে। এটা একটু লিখে রাখো, এটা আপডেট হয়েছে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, এটা একটু আপডেট হয়েছে। আর এই তথ্য গুরুত্বপূর্ণ যে লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। লোক ও কারুশিল্প জাদুঘর।
আচ্ছা, এরপরে ভাস্কর্য যেগুলো, এই যে নিতুন কুণ্ড, সাভার বাংলাদেশ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইম্পর্টেন্ট। শামীম শিকদারের যেটা সেটা হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, কদম ফোয়ারা। আর নিতুন কুণ্ডর আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্ক ফোয়ারা। এটা বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে। শামীম শিকদার হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, এটা হচ্ছে শামীম শিকদারের, এবং এটা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে অবস্থিত। আচ্ছা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্নে আমি যাচ্ছি না, আমি তোমাদেরকে একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেটা হলো যে 18 গ্রেড থেকে। আচ্ছা, এখন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু সলভ করে দিই, দেখি পারো কিনা দেখি। আমার ঘরের পরে আমি কথা বলতেছি। আর আমার ঘরের পরের চাবি পরের হাতে, গানটি রচয়িতাকে বলো। কমেন্ট করো তো দেখি পারো কিনা। সময় হয়ে গেছে। আচ্ছা, হাসন রাজা। উত্তর আছে লালন শাহ। আমি 5টা প্রশ্ন সলভ করতে দেবো তোমাদেরকে। আমার দেখা নয়াসিন কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে আছে নাটোরের দীঘাপতিয়ারা দমে বাড়িটি এখন কি নামে পরিচিত? এটা উত্তরা গণভবন। তার মানে দেখো যে এই বিষয়গুলো, বৈশাখী কোন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী, এটা পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাসে মূলত তোমাদেরকে আলোচনা, যেটা সংবিধান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের লিখাইছি। সংবিধানের যে অনুচ্ছেদগুলো দাগাই দিলাম, প্লাস বাকি যেগুলো দাগাই দিলাম, মার্ক করে দিলাম, তোমরা বাসায় সেগুলো নোট করবে। এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই। পরীক্ষা আসলে আসুক। পরীক্ষা যদি আসে তুমি কি সব আনসার করতে পারবা না। কাজে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা তোমাদের দাগিয়ে দিয়েছি। তো আজকে আমি এখনই এ পর্যন্ত রাখবো। একটু পরে আমার আরেকটা ক্লাস স্টার্ট হবে 7টার সময়। তোমাদের জন্য শুভকামনা থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।